আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। স্টুডেন্ট অ্যাডমিশন সলিউশন সাস এর অনলাইন কোচিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনায় ছিল জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্সের দ্বিতীয় অংশ। গত ক্লাসটিতে আমি আলাপ করছিলাম সালোক সংশ্লেষণের অংশটি নিয়ে। তো তোমরা সেখানে একটা জিনিস সহজেই বুঝতে পারছিলা যে আমরা জানি যে এই পৃথিবীতে শক্তির মূল উৎস হলো সূর্য। এই সবুজ উদ্ভিদ এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যা তাদের দেহে স্থিতিশক্তি রূপে জমা থাকে। অসবুজ উদ্ভিদ এবং প্রাণী সরাসরি কিন্তু সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। তারা কি করে? সবুজ উদ্ভিদের কাছ থেকেই খাদ্যগুলো গ্রহণ করে। তাহলে এখন আমরা একটা ব্যাপার সহজেই বুঝতে পারছি, সবুজ উদ্ভিদের তৈরি করা খাদ্যটি তার দেহে যেমন স্থিতিশক্তি রূপে জমা থাকে, এই সবুজ উদ্ভিদের কাছ থেকে আমরা প্রাণীরা বা অসবুজ উদ্ভিদরা যারা এই খাবারগুলো আবার নিয়ে খেয়ে ফেলে, তাদের মধ্যেও কিন্তু এই শক্তিগুলো স্থিতিশক্তি রূপে জমা থাকে। তাহলে সবুজ উদ্ভিদ বা প্রাণীর মধ্যে জমাকৃত এই স্থিতিশক্তিটাকেই আজকের আলোচনায় আমি দেখাবো কিভাবে ভেঙে আবারও রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তা আবার আমাদের কাজে লাগানো যায়। অর্থাৎ আজকে আলোচনার মূল বিষয় হবে যে আমাদের শরীরে বা সবুজ উদ্ভিদের শরীরে জমাকৃত স্থিতিশক্তিটি কিভাবে ভেঙে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এবং রাসায়নিক শক্তিতে পরিণত হলেই কিন্তু আমাদের প্রত্যেকটা কোষ তার জৈবিক কার্যাবলীর জন্য যে তাপ শক্তি বা এনার্জি শক্তি সেটা কিন্তু পাবে। তাহলে এই স্থিতিশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার যে প্রসেস, সেটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়, অর্থাৎ শ্বসন। তো আমরা এখন এই প্রথম আলোচ্য বিষয় শ্বসন বা রেসপিরেশন নিয়ে একটু আলাপ করব। তাহলে ব্যাপারটা যদি এরকম হয় যে শ্বসন কি, তাহলে আমরা বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু জারিত হয়ে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকেই শ্বসন বলে। অর্থাৎ জীবদেহের ভিতরে সঞ্চিত যে স্থিতিশক্তিটি, এই সঞ্চিত স্থিতিশক্তিটি যে প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে তাকে আমরা মূলত শ্বসন বলছি। তাহলে এখানে শ্বসনিক বস্তু বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে আমাদের প্রথমে এই ব্যাপারটি একটু ভালো করে মাথায় রাখতে হবে। আর তোমাদের যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন হবে, তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্বসনিক বস্তু, তাহলে শ্বসনিক বস্তু হতে পারে বিভিন্ন প্রকারের শর্করা, শর্করা ছাড়াও প্রোটিন, ফ্যাট, লিপিড এবং প্রোটিন, ফ্যাট, লিপিড এবং বিভিন্ন প্রকারের জৈব অ্যাসিড, এগুলো শ্বসনিক বস্তু রূপে কাজে লাগতে পারে। তাহলে এই শ্বসনিক বস্তুগুলোই জারিত হয়ে আমাদের দেহে শক্তি উৎপন্ন করে, এবং যে প্রক্রিয়ায় করে সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে শ্বসন। এখন কথা হচ্ছে এই শ্বসন কোথায় সংগঠিত হয়? শ্বসন কোথায় সংগঠিত হয় এমনটা যদি প্রশ্ন হয়, তাহলে তোমরা বলবা যে প্রতিটি কোষের মধ্যেই শ্বসন সংগঠিত হয়। প্রতিটি কোষের মধ্যেই শ্বসন সংগঠিত হয়, প্রতিটি কোষেই, এরকম বললে হবে। তাহলে আরেকটি ব্যাপার হচ্ছে প্রতিটি কোষেই যে শ্বসন হয় কখন হয়, তাহলে আমরা বলবো 24 ঘন্টায় হয়, 24 আওয়ার। শ্বসন প্রক্রিয়াটি 24 ঘন্টায় চলে, প্রত্যেকটা কোষের মধ্যেই চলে। তবে উদ্ভিদের বর্ধিংশ অঞ্চল, যে অঞ্চলগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই বর্ধিংশ অঞ্চলগুলোতে শ্বসন প্রক্রিয়ার হার বেশি। সে অঞ্চলগুলো হলো ফুল ও পাতার কুঁড়ি, অর্থাৎ ফুল এবং পাতার যে বর্ধিংশ অঞ্চলটা, সেখানে শ্বসনের হার বেশি। অঙ্কুরিত বীজ, একটা বীজ মাটিতে লাগানোর ফলে যখন প্রথম অঙ্কুরিত হয়, সেখানে শ্বসন প্রক্রিয়ার হার বেশি, কারণ ওখানে কিন্তু বেশি বেশি শক্তির প্রয়োজন। এবং মূল এবং কাণ্ডের অগ্রভাগ, মূল ও কাণ্ডের অগ্রভাগে এই শ্বসন প্রক্রিয়ার হার বেশি।
তাহলে আমরা এই ব্যাপারটিও সহজেই বুঝে গেলাম। তো তোমাদের সুবিধার্থে আমি শ্বসনের সংজ্ঞাটা আবার একটু বলে দিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এই যে শ্বসনিক বস্তুগুলো সম্পূর্ণ জারিত হয়ে শক্তিতে পরিণত হবে তাকে আমরা শ্বসন বলতেছি। আশা করি এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই শ্বসনে অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রয়োজনীয়তা এর উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়, এগুলো তোমাদের বহু নির্বাচনী সহায়ক হবে। ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটি হচ্ছে অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনের কি সংজ্ঞাটা কেমন হবে, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাকে আমরা সবাত শ্বসন বলবো। আর অবাত শ্বসন কি, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়া শ্বসনিক বস্তু আংশিক জারিত হয়ে, পুরোপুরি জারিত হবে না, এখানে আংশিক জারিত হয়ে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করবে এবং পাশাপাশি অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, তাকে আমরা অবাত শ্বসন বলছি। তাহলে সবাত এবং অবাত শ্বসনের সহজ করে যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে আমরা বলবো সবাত শ্বসন যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাত শ্বসন যেখানে অক্সিজেন ছাড়াই শ্বসনিক বস্তুটি জারিত হয়। তাহলে সহজেই তোমরা বুঝে ফেললা। এখন এই সবাত শ্বসনের ব্যাপারটি, এবং এই সবাত শ্বসনই কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর মানে সবচেয়ে ভালো সবাত শ্বসন। উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক শ্বসনটাই হচ্ছে সবাত শ্বসন। অবাত শ্বসন উদ্ভিদ আর প্রাণীর মধ্যে তেমনটা হয় না, কিছু ব্যাকটেরিয়া, ইস্ট এবং ছত্রাক এর মধ্যে এই অবাত শ্বসন প্রক্রিয়াটি চলে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা অবাত শ্বসন প্রক্রিয়াটা দেখি। আচ্ছা, এখন আমরা এই সবাত শ্বসন সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করব। সবাত শ্বসন, এই সবাত শ্বসনের সংজ্ঞাটা তোমরা তাহলে শিখে গেলা, যেখানে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হবে। এই সবাত শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে এরকম, দেখো শ্বসনিক বস্তু হিসাবে আমরা যদি শর্করা নিই, শর্করা C6H12O6, এখানে তাহলে কি লাগবে, এই যে অক্সিজেন লাগবে, কারণ সবাত শ্বসনের সংজ্ঞায়িত হচ্ছে অক্সিজেনের সাহায্যে, ছয় অণু অক্সিজেনের সাহায্যে এটা জারিত হয় এবং এখানে বিভিন্ন এনজাইম কাজ করে যারা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। অনেকগুলো এনজাইম এখানে কাজ করে। এনজাইমের সহযোগিতায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। শক্তি হিসাবে আমরা এখানে পাবো 686 কিলো ক্যালোরি শক্তি। 686 কিলো ক্যালোরি শক্তি পাবো আমরা। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি উৎপন্ন হবে। এই 686 কিলো ক্যালোরি সমান আমরা কয়টি পাবো, 38টি এটিপি পাবো। যদি আমরা এটিপি হিসাব করি তাহলে আমরা পাবো 38টি এটিপি, আর কিলো ক্যালোরিতে শক্তিটা হিসাব করলে আমরা পাবো 686 কিলো ক্যালোরি। তাহলে তোমাদের বহু নির্বাচনীতে প্রশ্ন হতে পারে এরকম যে সবাত শ্বসনে কতটুকু শক্তি উৎপন্ন হয়, 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, কতগুলো এটিপি উৎপন্ন হয়, 38টি এটিপি উৎপন্ন হয়। হ্যাঁ, এবং এটি কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ার হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া। আচ্ছা, সবাত শ্বসনে কি কি লাগে এবং কি কি উৎপন্ন হয় তা তোমরা সহজেই বুঝে গেলা। এখন আমরা দেখব এই সবাত শ্বসনের 4টি ধাপ। এই সবাত শ্বসন যে প্রক্রিয়াটা সেটি 4টি ধাপে সম্পন্ন হয়: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। হ্যাঁ, এই 4টি ধাপ আমরা এখন আলাদা করে একটু আলাপ করে দিচ্ছি। দেখো তাহলে প্রথম ধাপটি কি হলো, সবাত শ্বসনের প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস। তাহলে আমরা আলাদা একটা শীটে বর্ণনা করে দিচ্ছি। দেখো তাহলে সবাত শ্বসনের প্রথম ধাপ, প্রথম ধাপের নাম কি, গ্লাইকোলাইসিস। তাহলে নাম দেখেই তোমরা অনেকে অলরেডি বুঝে ফেলছো, গ্লাইকো মানে গ্লুকোজ আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। তাহলে এই প্রথম ধাপে মূলত কি হবে, গ্লুকোজ ভেঙে যাবে। তাহলে গ্লাইকোলাইসিসে নাম দেখে তো বোঝাই যাচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এখানে মূলত কি হবে, দেখো গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ, এক অণু C6H12O6, এক অণু গ্লুকোজ জারিত হয়ে
অক্সিজেন দ্বারা জারিত হবে, যেহেতু এটা সবাত শ্বসন। সরি, এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, ভালো করে খেয়াল রাখো। সবাত শ্বসনের এই প্রথম ধাপে অক্সিজেনের প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিস, এখানে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 3 কার্বন বিশিষ্ট, তাহলে C3H4O3, 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কয় অণু উৎপন্ন হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে দেখো কার্বন 3টা, তাহলে আমরা বলতেছি 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটি C3H4O3 পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, 4টি এটিপি তৈরি হবে, এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি খরচ হবে এবং 2 অণু থেকে যাবে। এখন খরচ কেন হবে? এটা যেহেতু একটা প্রসেস বা একটা প্রক্রিয়া চলতেছে, তো এর জন্য তো কিছু শক্তি প্রয়োজন, সেই শক্তিটা এই 2 অণু এটিপি থেকে বের হবে। আর 2 অণু NADH2 তৈরি হবে, NADH প্লাস হাইড্রোজেন আয়ন। এটাকে এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, NADH2, একই কথা। এটার উচ্চারণও কিন্তু NADH2, এই যে হাইড্রোজেন দুটা, তাই NADH2 বলা হচ্ছে। এটাকে এভাবেও লেখা হয়। এটার মিনিংটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের কোএনজাইম। এই বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হবে? এই বিক্রিয়াগুলো সাইটোপ্লাজমে সংঘটিত হবে। তাহলে সবাত শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, সেটি কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এবং এর জন্য অক্সিজেনের প্রয়োজন নাই। হ্যাঁ, অক্সিজেনের প্রয়োজন নাই, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। যদিও এটি সবাত শ্বসন পড়াচ্ছি, তো সবাত শ্বসনের প্রথম ধাপে অক্সিজেনের প্রয়োজন নাই, তাই এই প্রথম ধাপটিকে সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ বলা যেতে পারে। হ্যাঁ, যেহেতু অক্সিজেন ছাড়া হয় বিক্রিয়াটা, তাহলে আমরা সহজ করে বুঝে গেলাম কি কি তৈরি হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। দ্বিতীয় ধাপের নাম কি? অ্যাসিটাইল কোয়ে বা কোএনজাইম। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এখানে মূলত কি হবে? এখানে এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখন অ্যাসিটাইল কোয়ে চলে আসবে। এই বিক্রিয়াগুলো সাইটোপ্লাজমে সংঘটিত হবে, এখন এখান থেকে তোমরা আরও একটি ব্যাপার নৈবিত্তিকের জন্য মনে রাখতে পারো, যে সবাত শ্বসনের প্রথম দুটি ধাপ কোথায় সংঘটিত হয়। তাহলে প্রথম ধাপটি হলো সাইটোপ্লাজমে, দ্বিতীয় ধাপটিও হলো সাইটোপ্লাজমে। তাহলে সবাত শ্বসনের ধাপগুলো কিন্তু সাইটোপ্লাজমে, প্রথম দুটি ধাপ সাইটোপ্লাজমে সংঘটিত হলো। এখন এই পাইরুভিক অ্যাসিড, আমরা এখন বলতেছি এক অণু পাইরুভিক অ্যাসিড C3H4O3, এই প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু, ভালো করে খেয়াল করো, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কো সৃষ্টি হবে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। আর এক অণু কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে, আর এক অণু NADH2 তৈরি হবে, NADH2 তৈরি হবে। ভালো করে খেয়াল করো। কিন্তু একটা ব্যাপার দেখো, আমাদের হাতে পাইরুভিক অ্যাসিড ছিল 2 অণু, আমরা ব্যবহার দেখালাম কয় অণুর? 1 অণুর। মনে রাখার সুবিধার্থে এরকম করে বলতেছি আমি, যে দেখো 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 1 1 1, সব কিছু সহজে মনে থাকবে। 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু অ্যাসিটাইল কো, 1 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 1 অণু NADH2 হলো। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2। একেবারে সহজ কথা, একে যদি 1 হয় তাহলে 2 এটা ডাবল হবে। এই হয়ে গেল অ্যাসিটাইল কোএনজাইমের সৃষ্টি। এই ধাপটিও কোথায় সংঘটিত হবে? সাইটোপ্লাজমে সংঘটিত হবে। তাহলে আমরা সবাত শ্বসনের যে 4টি ধাপ, তার মধ্যে প্রথম 2টি ধাপ শিখে ফেললাম। আচ্ছা, এরপরে তৃতীয় ধাপটি আমি অপর পেজে যাচ্ছি। দেখো, তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। তৃতীয় ধাপ ক্রেবস চক্র। এই তৃতীয় ধাপটি মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হবে। কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়া। তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া কেন বলা হয় সেটার উত্তরও তোমরা একটু পরেই শিখে ফেলবা আশা করি।
এই ধাপটি আবিষ্কার করেন বিজ্ঞানী ইংরেজি প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেপস। এগুলো তোমাদের নৈর্ব্যক্তিক সহায়ক হবে KBS ক্রেপস, হ্যান্স ক্রেপস। হ্যাঁ, ক্রেপস শব্দের অর্থ হচ্ছে কাঁকড়া। হ্যাঁ, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বিজ্ঞানী স্যার হ্যান্স ক্রেপস এই চক্রটি আবিষ্কার করেন। তাহলে এটাকে ক্রেপস চক্র বলা হচ্ছে। তাহলে ক্রেপস চক্রটি কোথায় সংগঠিত হবে? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হবে। আচ্ছা, তাহলে আমাদের হাতে ফাইনালি কি ছিল? অ্যাসিটাইল কো ছিল। কয় অণু ছিল? এই যে দেখো, এই যে 2 অণু অ্যাসিটাইল কো ছিল। তাহলে আমরা এখন দেখাবো, দেখো 1 অণু অ্যাসিটাইল কো, 1 অণু অ্যাসিটাইল কোয়ে, 1 অণু অ্যাসিটাইল কো থেকে কি হবে? 1 অণু অ্যাসিটাইল কো থেকে তোমার 2 অণু কার্বন ডাই অক্সাইড হবে, আর 3 অণু NaDH2 হবে, NaDH2, 3 অণু NaDH2 হবে, আর 2 অণু FADH2 হবে, এবং 1 অণু GTP হবে। তাহলে আমাদের হাতে অ্যাসিটাইল কো ছিল কিন্তু 2 অণু। তাহলে 2 অণু অ্যাসিটাইল কো থেকে কি হবে? সব কিছু এখন আমরা ডাবল করে দিব আগের মতো। 2 অণু থেকে তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইড হবে, 4 অণু কার্বন ডাই অক্সাইড। এখানে তাহলে হবে কি? 6 অণু NaDH2, 6 অণু NaDH2, 4 অণু FADH2, আর 2 অণু GTP। এই যে দেখো 2 অণু GTP তৈরি হলো। তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইড, সরি এখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল, এখানে 1 অণু হবে FADH2, 1 অণু থেকে 1 অণু FADH2 হবে। তাহলে 2 অণু থেকে 2 অণু FADH2 হবে। আচ্ছা, তারপরে এই ধাপটি কোথায় সংগঠিত হলো? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হলো। তাহলে ক্রেপস চক্রের বর্ণনাটা কেমন? আমরা বলবো অ্যাসিটাইল কো ধাপে সৃষ্টি হওয়া 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NaDH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP তৈরি হবে, এবং এই ধাপটি সংগঠিত হবে মাইটোকন্ড্রিয়াতে। আচ্ছা, তারপরে আমাদের হাতে কি আছে? চতুর্থ ধাপ। চতুর্থ ধাপকে আমরা বলি ইলেকট্রন প্রবাহ তন্ত্র, বা সংক্ষেপে তোমরা বলতে পারো ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ধাপে নতুন করে আর কোনো কিছু তৈরি হবে না। তাহলে কি হবে? পূর্ববর্তী 3টি ধাপে তৈরি হওয়া NaDH2, FADH2, এই যে NaDH2 তৈরি হওয়া আছে, FADH2 তৈরি হওয়া আছে, এই পূর্ববর্তী ধাপগুলোতে তৈরি হওয়া NaDH2 এবং FADH2 এখানে এসে ATP তৈরি করবে, ATP তৈরি করবে, পানি উৎপন্ন করবে, কিছু উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করবে, উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করবে, এবং কিছু হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি করবে। এই যে উচ্চ শক্তির ইলেকট্রন, এটা একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই উচ্চ শক্তির ইলেকট্রনটা এই ইটিএস ধাপের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তিটি অবমুক্ত করবে বা যে শক্তিটি প্রদান করবে, এই শক্তিটাই গিয়ে এটিপির মধ্যে গিয়ে জমা হয়ে থাকবে। তোমরা সবাই জানো এটিপির যে প্রান্তীয় ফসফেট গ্রুপ, সেখানে কিন্তু 7.3 কিলো ক্যালোরি করে শক্তি জমা থাকে। এই শক্তিটা গিয়ে এটিপির মধ্যে জমা হয়ে থাকবে। তাহলে এই হলো সবাত শ্বসনের 4টি ধাপের বর্ণনা। এখন একটা ব্যাপার তোমাদের সুবিধার্থে একটু বলে রাখছি, দেখো তোমরা এই ব্যাপারটি একটু মনে রাখতে হবে। 1 অণু NaDH2, 1 অণু NaDH2 সমান 3 অণু ATP। এগুলো বহু নির্বাচনের জন্য মনে রাখতে হবে, MCQ। 1 অণু NaDH2 মানে 3 অণু ATP। আবার 1 অণু FADH2 সমান 2 অণু ATP। আবার 1 অণু GTP সমান 1 অণু ATP। এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো 3, 2, 1 সিরিয়ালে কমে কমে আসতেছে, এভাবে তোমরা মনে রাখতে পারো। আগে NaDH2 রাখবা, FADH2 এবং GTP, এই যে সিরিয়ালটা মনে রাখবা। এখন তোমাদের আমি দেখাই যে
এই সবাত শ্বসনের মাধ্যমে তোমরা সবাই জানো যে 38টি এটিপি তৈরি হলো। এখন এই হিসাবটি একটু তোমাদের মিলাই দিই, দেখো যে কিভাবে সবাত শ্বসন প্রক্রিয়ায় 38টি এটিপি উৎপন্ন হয়। তো সবাত শ্বসনের প্রথম ধাপ কি ছিল? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসে আমরা কি পাইছিলাম? গ্লাইকোলাইসিসে আমরা পাইলাম 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু খরচ হলো, 2 অণু থেকে গেল, এরকমই তো শিখলা একটু আগে। আচ্ছা, আর 2 অণু NADH2 পাইছিলাম গ্লাইকোলাইসিসে। তাহলে আমরা জানি 1 অণু NADH2 মানে 3 অণু এটিপি, তাহলে 2 অণু NADH2 মানে 3 দুগুণ 6 অণু এটিপি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি হলো? দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি। এই অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টিতে আমরা দেখছিলাম যে 2 অণু NADH2 ছিল, 2 অণু NADH2। আচ্ছা, হ্যাঁ, 2 অণু NADH2। তাহলে 1 অণু NADH2 মানে যদি 3টা এটিপি হয়, তাহলে 2 অণু থেকে কয়টা? 6টা এটিপি। আচ্ছা, এখানে আর কিছু ছিল না, কার্বন ডাইঅক্সাইড ছিল এবং পাইরুভিক অ্যাসিডটা ভেঙে অ্যাসিটাইল কো হয়েছিল। তৃতীয় ধাপ, যেটাকে আমরা কি বলতেছি? ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি ছিল দেখো। ক্রেবস চক্রে তোমার 6 অণু NADH2 ছিল, এই যে তৃতীয় ধাপ, এই যে 6 অণু NADH2 ছিল। হ্যাঁ, তাহলে আমরা এই হিসাবটা একটু দেখে ফেলি। 6 অণু NADH2, তাহলে 1 অণু NADH2 সমান 3টা এটিপি, তাহলে 6 অণু NADH2 কত? 3 6 18টি এটিপি। আর 2 অণু FADH2 ছিল, তাহলে 1 অণু FADH2 থেকে, FADH2 মানে 2টি এটিপি, তাহলে 2 অণু থেকে 2 দুগুণ 4টি এটিপি। আচ্ছা, আবার 2 অণু GTP ছিল, তাহলে 1 অণু জিটিপি মানে 1 অণু এটিপি, তাহলে 2 অণু জিটিপি থেকে 2 অণু এটিপি। আর চতুর্থ ধাপে তো নতুন করে আর কিছু হয় না, চতুর্থ ধাপে শুধু এগুলো কনভার্ট হয়, এটিপিতে পরিণত হয়। এখন আমরা মোট যোগ করে একটু দেখি, তাহলে কত হচ্ছে? 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর এখানে হচ্ছে দেখো 14, তারপরে হচ্ছে 18 আর 4 আর 2 18 যোগ 4 আর 2 6, মোট হলো 38টি এটিপি। এই যে দেখো, সহজেই কিন্তু আমরা 38টা এটিপি মিলাই ফেললাম। তাহলে তোমরা সবাই জানো যে সবাত শ্বসনে কয়টি এটিপি তৈরি হয়? 38টি এটিপি তৈরি হয়। এই যে প্রথম ধাপে এই যে এই এটিপিগুলো আমরা পাচ্ছি, দ্বিতীয় ধাপে এটা পাচ্ছি, তৃতীয় ধাপে এই এটিপিগুলো পাচ্ছি। এই হলো 38টা এটিপি। তাহলে আরেকটি ব্যাপার দেখো, 38টি এটিপি সমান এটিপি সমান কতটুকু শক্তি? 686 কিলো ক্যালোরি শক্তি, যদি কর্মদক্ষতা 100% হয়। তোমরা ফিজিক্সে কর্মদক্ষতার ব্যাপারটি জানো। কর্মদক্ষতা হচ্ছে কোনো ইঞ্জিন বা এখানে যদি একটা রাসায়নিক প্রসেস চলতেছে, তাহলে এটা যান্ত্রিক প্রসেসই চলতেছে, তাহলে কোনো ইঞ্জিন বা মেশিনের যান্ত্রিক প্রসেস কিন্তু কর্মদক্ষতা 100% হয় না। তাহলে আমরা অবশ্যই 38টি এটিপি থেকে এই 686 কিলো ক্যালোরি শক্তি পাবো না, কারণ কর্মদক্ষতা তো 100% না। যদিও শ্বসনের কর্মদক্ষতা হচ্ছে, তোমাদের শ্বসনের কর্মদক্ষতা হচ্ছে 55.4%, তাহলে এই পরিমাণ হচ্ছে কর্মদক্ষতা। তাহলে কি আমরা এই 686 কিলো ক্যালোরি শক্তি পাবো? না, পাবো না। তাহলে আমরা কতটুকু শক্তি পাবো? এই 38টা এটিপি থেকে এই কর্মদক্ষতা অনুযায়ী আমরা শক্তি পাবো 380 কিলো ক্যালোরি, বাকিটা অপচয় হবে। তাহলে 38টা এটিপি থেকে দেখো, 38টা এটিপি সমান যদি 380 কিলো ক্যালোরি শক্তি হয়, তাহলে একটি এটিপি থেকে, প্রতিটি এটিপি থেকে হচ্ছে কিন্তু 10 কিলো ক্যালোরি শক্তি, প্রত্যেকটা এটিপি থেকে 10 কিলো ক্যালোরি শক্তি হবে। এই গেল সবাত শ্বসনের ব্যাপারগুলো তোমাদের সহজ করে বোঝানো। আচ্ছা, পরবর্তীতে দেখো অবাত শ্বসনের ধাপ। অবাত শ্বসনটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এটা হচ্ছে অবাত শ্বসনের দুইটি ধাপ। তো এই বিক্রিয়াগুলো তোমার সাইটোপ্লাজমে সংঘটিত হয় এবং এখানে এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এটা মূলত এই যে গ্লাইকোলাইসিসের মতোই, কারণ সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের বর্ণনায় আমরা যেমনটা শিখছিলাম, এই যে
গ্লাইকোলাইসিসের বর্ণনা আমরা 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, 4 অণু এটিপি হবে, 2টা খরচ হবে, 2টা থেকে যাবে, 2 অণু NADH2 হবে। এটা অবাধ শ্বসনের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে সবাত এবং অবাধ উভয় শ্বসনের প্রথম ধাপ সেম। তাহলে যে পাইরুভিক অ্যাসিড হলো, এই পাইরুভিক অ্যাসিডটা এই দ্বিতীয় ধাপে এসে কোনো অক্সিজেন পাবে না। এই পাতার ভিতরেই থাকা বেশ কিছু এনজাইম দ্বারা সে অসম্পূর্ণভাবে বিজারিত হয় ইথাইল অ্যালকোহল তৈরি করবে। বিক্রিয়াটা হবে এরকম, দেখো C6H12O6, এটা বিজারিত হয় C2H5OH, এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। আর কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে। শক্তি হিসাবে কতটুকু পাবা? 56 কিলো ক্যালোরি শক্তি পাবা। দেখো অবাধ শ্বসনে কিন্তু আমরা খুব বেশি শক্তি পাচ্ছি না। এটা কার বিক্রিয়া? এটা হচ্ছে অবাধ শ্বসনের বিক্রিয়া। অবাধ শ্বসনে মাত্র 56 কিলো ক্যালোরি শক্তি আমরা পাবো। এটা কাদের মধ্যে সংঘটিত হয়? ব্যাকটেরিয়া এবং ইস্টের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন এই শ্বসনের কিছু প্রভাবক নিয়ে তোমাদের একটু পড়াশোনা করতে হবে। এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো হতে পারে। শ্বসনের প্রভাবকগুলোকেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক রূপে ভাগ করা আছে। বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে তোমার তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে তাপমাত্রার ব্যাপারটা থেকে বেশি প্রশ্ন হয়। তোমার এই শ্বসনের জন্য তাপমাত্রাগুলো হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। 20-এর নিচে গেলেও ঝামেলা, 45-এর উপরে গেলেও ঝামেলা। আর অভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে আছে খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ এবং কোষের মধ্যে অবস্থিত পানি। এই ব্যাপারগুলো তোমরা একটু ভালো করে রিডিং পড়ে নিবা। আর তোমাদের জন্য বারবার কিন্তু আমি একটা কথা বলতেছি, লেকচারগুলো দেখার পাশাপাশি তোমরা পাঠ্য বইটি বেশি বেশি করে রিডিং পড়বা, কারণ অ্যাডমিশন টেস্টে পাঠ্য বই থেকে বেশি সাপোর্ট পাবা। আর পাঠ্য বই থেকে পড়ার পরে যদি প্রশ্নের প্যাটার্ন বুঝতে হয় তাহলে তোমাদের সাস অ্যাডমিশন গাইডটা ভালো করে পড়ে নিবা। এখান থেকে যে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো বারবার সুন্দর করে সলভ করবা। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, যে কোন টপিকটি বা কোন জায়গাটুকু বুঝতে পারলা না আমাকে জানালে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।